সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঐকমত্যে না পৌঁছালে রাজনীতি থেকে অবসর নেব, যা বললেন এবি পার্টির চেয়ারম্যান। দুর্নীতির দায়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ফাঁসি হওয়া উচিত, বিস্ফোরক মন্তব্য তারেকের। রাজনীতিতে ভীষণ রকম জট লেগেছে, মন্তব্য গোলাম মাওলা রনির। ট্যাগিং এর রাজনীতি আরো বেশি তীব্র হয়েছে, দাবি রুমিন ফারহানার। যারা ভারতকে নিয়ে ক্ষমতায় যেতে চায় তাদেরও উৎখাত করা হবে, হুঁশিয়ারি ফয়জুল করিমের। শেখ হাসিনাকে ধরে আনতে তো পারবো না, আন্তর্জাতিক নিয়মে ফিরিয়ে আনবো, বিবিসিকে প্রধান উপদেষ্টা। নারায়ণগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঐকমত্যে না পৌঁছালে রাজনীতি থেকে অবসর নেব, মন্তব্য এবি পার্টির চেয়ারম্যানের। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। মঞ্জু অভিযোগ করেন, রাজনৈতিক আলোচনায় কিছু দল নিজেদের অটোমেটিকভাবে সরকার পক্ষ হিসেবে ধরে নিচ্ছে, যা গঠনমূলক সংলাপের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, কেউ না কেউ মনে করছেন উনি অলরেডি গভর্নমেন্ট পার্টি। ফলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রস্তাব বাস্তবায়নে তাদের নির্বাহী ক্ষমতা হ্রাস পেতে পারে বলে ধরে নিয়েছেন তারা। সংসদে নারীদের সংরক্ষিত আসন নিয়ে মঞ্জু জানান, নারী নেতৃত্বে বিশেষায়িত আসনের বরাদ্দ নিয়েও কাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি যারা প্রার্থী হতে পারেননি তাদের স্ত্রী কিংবা পরিচিত শিল্পীদের নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে করে নারী নেতৃত্বের প্রকৃত বিকাশ ঘটছে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক ভারসাম্য রক্ষার সুযোগ থাকলেও একে কেউ কেউ কৌশলগতভাবে জোট ম্যানেজমেন্টের হাতিয়ার হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন মঞ্জু। দুর্নীতির দায়ে উপদেষ্টা আসিফের ফাঁসি হওয়া উচিত, বিস্ফোরক মন্তব্য তারেকের। ঢাকা মহানগরে দুই তরুণ রাজনীতিক ইশরাক হোসেন ও মোহাম্মদ আসিফ বর্তমানে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এক টিভি টকশোতে আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সরাসরি প্রশ্ন তোলেন, এই দুইজনের মধ্যে কে বেশি দুর্নীতিতে জড়িত হয়েছেন এবং কার বিরুদ্ধে জনমতের সমর্থন রয়েছে। তারেক রহমান দাবি করেন, আসিফ একটি নির্দিষ্ট গোষ্ঠীর ছত্রছায়ায় ক্ষমতায় এসেছেন। একজন 150 টাকার ছেলে বাইচান্স রাজনীতিতে ঢুকে দুর্নীতির চরম উদাহরণ তৈরি করেছেন। তারেকের কথায়, আসিফের বিরুদ্ধে সরকারি নিয়োগে বাণিজ্য, ডিও লেটারের অপব্যবহার এবং প্রশাসক পদে বেচাকেনার অভিযোগ রয়েছে। তারেকের মতে, আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে সে হিসাব করলে তার ফাঁসি হয়ে যায়। তারেক বলেন, বিভিন্ন হোটেল ও ভবনে গোপনে ভাইবা নিয়ে প্রশাসক নিয়োগে জড়িত ছিল একটি গোষ্ঠী, যার সঙ্গে আসিফ সরাসরি সম্পৃক্ত। বিশেষ করে মহাখালীর একটি ভবনে এনসিপির মাধ্যমে নেওয়া সাক্ষাৎকার এবং রূপায়ণ টাওয়ারের দায়িত্ব বন্টনের ঘটনাগুলোর কথা তুলে ধরেন। অন্যদিকে ইশরাক হোসেনের বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির অভিযোগ মেলেনি, বরং আদালতের রায়ে তার পক্ষে সিদ্ধান্ত এসেছে। তারেকের বক্তব্য অনুযায়ী, ইশরাক তো শপথই নেননি, তাহলে তার মেয়াদ শেষ হওয়ার প্রশ্নই ওঠে না। আদালত রায় দিয়েছেন, তিনি প্রকৃত বিজয়ী, তাহলে তাকে দায়িত্ব কেন দেওয়া হচ্ছে না? তিনি অভিযোগ করেন, একই পরিস্থিতিতে চট্টগ্রামে একজনকে দায়িত্ব দেওয়া হলেও ঢাকায় ইশরাককে বঞ্চিত করা হচ্ছে। বিষয়টি নির্বাচনী বৈষম্য বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিতে ভীষণ রকম জট লেগেছে, মন্তব্য গোলাম মাওলা রনির। দেশের রাজনীতিতে ভীষণ রকম জট লেগেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেন, কেউ কাউকে বিশ্বাস করছে না, কেউ কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে না, কেউ কর্তৃত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে তার কর্তব্য পালন করছেন না। যার ঘুষ খাওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সে ঘুষ আদায় করছে। আর যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই, তাকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হচ্ছে, দুর্বৃত্তদের চাহিদা মেটাতে হচ্ছে। এরই মধ্যে নির্বাচনের কথা হচ্ছে, এরই মধ্যে জুলাই চার্টারের কথা হচ্ছে এবং এরই মধ্যে সরকার বৈধ অবৈধ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে গেছে,
জামায়াত ক্ষমতা এসে গেছে, এনসিপি ক্ষমতা এসে গেছে, অনেকে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে দৌড় শুরু করেছেন, তার আগে দেশ বিদেশ থেকে তারা স্যুট টাই কোট তৈরি করেছেন। কিন্তু আমাদের জাতীয় জীবনে যে সমস্যাগুলো, আকাশের সমস্যা যেমন ঝড় বৃষ্টি বন্যা, এইগুলোর পূর্বাভাসে আপনি দেখেন যে সামনের ৬-৭টা মাস কিন্তু ভালো যাবে না। আমাদের যে ফসল উৎপন্ন করার ক্ষমতা অথবা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সে যুদ্ধের ফলে আমাদের যে তেল রপ্তানির, তেল আমদানিতে, এলএনজি আমদানিতে কি পরিমাণ বাধা সৃষ্টি হতে পারে, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না। তিনি আরো বলেন, আমরা শুধু আমাদের যে দৈনন্দিন কর্ম, সেই কর্ম নিয়ে হৈ হুল্লোড় করছি, উল্লাস করছি, এবং এটাই হলো আমাদের মন এবং মস্তিষ্কে যে মরক লেগেছে, পোকা ধরেছে, পচে গেছে, এটার একটা বাস্তব উদাহরণ। তো যেটা বলেছিলাম যে এই সরকার যেভাবে ক্ষমতা এসেছে আর আগের সরকার যেভাবে ক্ষমতা থেকে চলে গেছে, আপনি আমি এটা কম বেশি সবাই জানি। তো খুব বেশি আশ্চর্যজনকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, যেটা আওয়ামী লীগ আশা করেনি, আমরাও আশা করিনি। এটা ছিল অবিশ্বাস্য। এটা ছিল একেবারে একটা উল্কাপাতের মতো, এটা ছিল বজ্রপাতের মতো। আপনার চোখের সামনে যখন বজ্রপাত হবে, তখন আপনার কোনো কাণ্ডজ্ঞান থাকবে না, মন মস্তিষ্ক কোনো কাজ করবে না, কান বন্ধ হয়ে যাবে। তদ্রূপ শেখ হাসিনা পালিয়ে গেছে, গণভবন লুট হচ্ছে, আমরা দেখছি। ট্যাগিং এর রাজনীতি আরো বেশি তীব্র হয়েছে, দাবি রুমেন ফারহানার। ট্যাগিং এর রাজনীতি আরো বেশি তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমেন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি মন্তব্য করেন। রুমেন ফারহানা বলেন, আমরা যখন শেখ হাসিনার আমলে খুব তীব্রভাবে শেখ হাসিনার এবং তার দলের সমালোচনা করেছি, আওয়ামী লীগ দল হিসাবে যে অপকর্মগুলো করেছে গত 15 বছর, সেগুলোর ব্যাপারে সোচ্চার থেকেছি। আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ব্যাপারে খুবই সোচ্চার থেকেছি। তখন শুনতে পেয়েছি আমি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট। এখন অবাক হয়ে দেখছি এজেন্ট থেকে হঠাৎ করে আমাকে রয়ের এজেন্ট বলা হচ্ছে। তার মানে এই যে খুব দ্রুত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী থেকে আমি রয়ের এজেন্ট হয়ে গেলাম। তিনি বলেন, আগে আওয়ামী লীগ তার দেউলিয়াত্বকে ঢাকার জন্য যেভাবে ব্যক্তিগত আক্রমণের একটা রাস্তা খুঁজে নিয়েছিল, এখনো সেরকম হচ্ছেই। এখন খুব অবাক হয়ে দেখছি, যদি আপনি নির্বাচন চান, যদি আপনি সেই নির্বাচনের পক্ষে আপনার শক্ত যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা এই 4টি সেকশনের স্থিতিশীলতা আনার জন্য একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না, সঙ্গে সঙ্গে আপনাকে ফেসিবাদের দোসর বলা হবে। আপনি নির্বাচন চাইছেন, ভারতও নির্বাচন চাইছে, তার মানে আপনি আর ভারত একই কথা বলছেন। সাদাকে সাদা তো সবাই বলবে, কোনো একটি বিশেষ দেশ বা কোনো একটি বিশেষ গোষ্ঠী সাদাকে সাদা বলে মানে এই নয় যে আপনি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা আপনি সেই দেশের একজন। যারা ভারতকে নিয়ে ক্ষমতায় যেতে চায় তাদেরও উৎখাত করা হবে, হুঁশিয়ারি ফয়জুল করিমের। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ভারতের সামনে বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করবে না, গোলামি করবে না। আজকেও যারা ভারতকে নিয়ে ক্ষমতায় যেতে চায়, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে। শনিবার বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দলীয় গণসমাবেশে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন কুড়িগ্রাম শাখা। শেখ হাসিনাকে ধরে আনতে তো পারবো না, আন্তর্জাতিক নিয়মে ফিরিয়ে আনবো, বিবিসিকে প্রধান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ অবস্থায় তাকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন, তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব, যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব, তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই। নারায়ণগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 2। নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশার স্ট্যান্ড দখল, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কুদ্দুস মিয়া ও মেহেদি নামের 2 জন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত 9টায় উপজেলার শাহী মসজিদ ও সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে পৃথক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বন্দর রেললাইন অটো স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েকদিন যাবৎ সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের সমর্থক বাবু মেহেদি এবং সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাউসার আশার সমর্থক রনি জাফরের পক্ষে লোকজনের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলে আসছিল।
রাতে শাহী মসজিদ এলাকায় মেহেদীর নেতৃত্বে একটি দল জাফরের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে মেহেদীর লোকজন কুদ্দুসকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কুদ্দুস হাফেজবাগী এলাকার বাসিন্দা। এ ঘটনার পর রাত 11:30টায় বন্দর সিরাজউদ্দৌলার ক্লাব মাঠ দিয়ে মেহেদী ও তার লোকজন যাওয়ার পথে তাদেরকে দেখে রনি ও জাফর গ্রুপের লোকজন ধাওয়া দেয়। এ সময় মেহেদীকে ধরে মারধর ও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।